আসসালামু আলাইকুম। বাংলাদেশের লাইফস্টাইল ব্লগস থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। সকলকে রমজান মোবারক। আজকে চলে এসেছে একটা ট্রাভেল ব্লগ নিয়ে, খুব ইন্টারেস্টিং। কিন্তু যেহেতু আমার বাড়ি ফটিকছড়ি উপজেলায়, সেই দিকে কিছু জায়গা আছে অসাধারণ, সেই গল্প নিয়ে থাকছে আজকের ব্লগ। শিডিউল দেওয়া হয়েছে, শিডিউল অনুসারে আপনারা দেখতে পারেন। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রতিবারই আমি ট্যাক্সিতে যাওয়ার চেষ্টা করি, তো এবার চিন্তা করলাম বাসে যাই। যেহেতু আমাকে যে ট্যাক্সি ভাই নিয়ে যান, উনি আমাকে সাজেস্ট করলেন আপনি ট্যাক্সিতে না গিয়ে বরঞ্চ বাস কাউন্টারে যান, সেখানে আপনি খুব ইজিলি এই জায়গায় যেতে পারবেন, অর্থাৎ আমি যেখানে যেতে যাচ্ছি। আমি মানিকছড়ি যাওয়ার জন্য প্রিপেয়ার্ড হচ্ছি। তাহলে চলুন পুরো ব্লগটি দেখুন এবং উপভোগ করুন। ট্যাক্সি ভাই আমাকে অক্সিজেনে এসে এই জায়গাটাতে নামিয়ে দিয়েছেন, যেখানে বাস কাউন্টার। এখানে মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, মানিকছড়ি যা যা আছে ওই দিক দিয়ে ফটিকছড়ি সব কাউন্টারের সব জায়গার টিকিট আপনি এই কাউন্টারে পাবেন। এখানে শিডিউল দেওয়া আছে, আপনি এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। যিনি মাইকিং করছেন উনি আমাকে বসিয়ে রেখেছেন, যেহেতু আমার গাড়ি আসে নাই। আর যখন দেখলেন যে আমি আসলে একা যাচ্ছি, তখন উনি আমাকে একটা গাড়িতে উঠিয়ে দিচ্ছেন। আর একটা বিষয় আছে, যেহেতু আমি ডিরেক্ট মানিকছড়ি যাব না, আমি প্রথমে যাব ফটিকছড়ি, তারপর আমি মানিকছড়ি যাব। তো ফটিকছড়ির জন্যই উনি আমার বাসটাকে রেডি দেখছেন কোন বাসে দেওয়া যায়। বেশ ভালো অ্যাটিটিউড এবং তাদের সার্ভিসটা ছিল। সবসময় দলবল নিয়ে যাওয়া হয়, কিন্তু এই প্রথম আমি একা যাচ্ছি। হ্যাঁ, পথে আরও দু একজন সঙ্গী হবে, সেটা একটু সামনে গেলে। ফাইনালি আমি বাসে উঠে গিয়েছি। আমার ভাড়া ছিল ফটিকছড়ি পর্যন্ত, ওনারা একটু বেশিই নিয়েছেন, 80 টাকা নিয়েছেন। আই ডিডন্ট নো বেশি নাকি কম, কারণ এই প্রথম যাচ্ছি। তো যাই হোক, 80 আর 100 তেমন কোনো ডিফারেন্স ডিফার করে না এটা, কারণ যেখানে গাড়ি ভাড়া অনেক চলে যায়। এই ভদ্রমহিলাও যাচ্ছেন মাটিরাঙ্গা, তো ওনার সাথে আমি একটু আড্ডা মারলাম যে মাটিরাঙ্গা যেতে কি কি কিভাবে যাওয়া যায়, কোনটাতে গেলে বেটার হয়। তো উনিও বুঝতে পারছেন যে আমি নতুন মানুষ। উনি আমাকে বলেছিলেন এটা ডিরেক্ট বাস, কিন্তু আসলে ডিরেক্ট না, এটা পথের মধ্যখানে এই পানগুলো নেওয়ার জন্য ওনারা ওয়েট করেছেন প্রায় হাফ অ্যান আওয়ার। উনি একটু গরম হচ্ছিলেন যে আমার একটা কাজ আছে, উনি মনে হয় মাটিরাঙ্গায় ওনার কিছু কাজ আছে, জাস্ট টাইমে পৌঁছাতে হবে, কিন্তু এই পানগুলো নেওয়ার কারণে হাফ অ্যান আওয়ার লেট। তো এটা নিয়ে একটু বিরক্ত হচ্ছিলেন। ফাইনালি আমি দরবার শরীফে থেকে চলে এসেছি, কারণ আমার প্রথম টার্গেট ছিল ফটিকছড়িতে মানিকছড়ি যাওয়ার আগে দরবার শরীফ যাব, সেখান থেকে আমার গ্রামে যাব, তারপর আমি মানিকছড়িতে যাব, যেহেতু এখানে আমার সাথে আরও 2-1 সঙ্গী হবেন। তো এখানে এসে দেখলাম বিরাট লম্বা লাইন, অর্থাৎ বিরাট বাসের বহর। তখন জানলাম আজ 7ই ফাল্গুন, এখানে ওরস শরীফ হচ্ছে। মাইজভান্ডার দরবার শরীফের কথা সবাই জানেন। এই দরবারে আজ নারী পুরুষ, জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে অগণিত ভক্তের এক মহামিলন কেন্দ্র, এক মহাতীর্থভূমি। হজরত গাউসুল আজম মাইজভান্ডারি, মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি রাদিয়াল্লাহু কেবলা এবং হজরত গাউসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারি রাদিয়াল্লাহু কেবলার ব্যাসালের পর মাইজভান্ডারির তরিকা প্রচার প্রসারে যে মহান ওলি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন, তিনি হলেন হজরত বাবা ভান্ডারি কেবলার সুযোগ্য উত্তরসূরি শাহজাদে গাউসুল আজম আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারি রাদিয়াল্লাহু কেবলা। আজ ওনারই ওরস শরীফ। 7ই ফাল্গুন 1919 সালের 20 ফেব্রুয়ারি রবিবার পূর্ণময়ী মাতা হজরত সৈয়দ জেবুন্নেসা রহমানের কোলে জন্মগ্রহণ করেছিলেন।
আজ ওনার জন্মদিবস উপলক্ষে এই ওরস শরীফ, চারপাশে বহু দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে এবং সেই জন্য এই বাসগুলোর বহর। এটা দেখতেই কিন্তু অনেকে এখানে উপস্থিত হন। আমি অবশ্য চিন্তা করেছিলাম, যেহেতু আমি প্রতিবারই এখানে মাইজভান্ডার দরবার শরীফে আসি, তো এখানে জাস্ট আমি এসে জিয়ারত করে আমি ভাবছি বাইরে থেকে জিয়ারত করে চলে যাব, কিন্তু আমি এইটুকু পর্যন্ত জায়গাটা মোটামুটি ক্লিন পাচ্ছিলাম, কিন্তু সামনে গিয়ে মানে আমি বেহাল অবস্থা। আজকের ওরসের কর্ণধার তিনি, সে ছোটবেলায় মাকে হারিয়েছেন, বাবার হজরত গাউসুল আজম বাবা ভান্ডারী সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন বিধায় তিনি জাগতিকভাবে পিতৃস্নেহ পাননি। ছোটবেলা থেকে বিদ্যা শিক্ষার ধর্মীয় বিষয়ে তার প্রবল আগ্রহ পরিলক্ষিত হয় এবং যথাযথ শিক্ষকের সাহায্যে তিনি লেখাপড়ায় উন্নতি লাভ করতে থাকেন। আরবি, ফার্সি, উর্দু পাশাপাশি সমসাময়িক বাংলা, ইংরেজি শিক্ষাও তিনি পারদর্শী হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় উচ্চতর শিক্ষা লাভের জন্য তিনি তৎকালীন ভারতবর্ষের বিখ্যাত আলিগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য ভর্তি হন। কালের সময়কালে তিনি দুনিয়াদারি শিক্ষার পাশাপাশি ধর্মীয় সাধনায় আত্মনিয়োগ করেন। এই ধারাবাহিকতায় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত মহাদেশের বিভিন্ন অলি বুজুর্গানের দিনের মাজার শরীফও তিনি জিয়ারত করেন। দেশে ফিরে আসার পর পিতা হজরত গাউসুল আজম বাবা ভান্ডারী রাদিয়াল্লাহু আনহুর সান্নিধ্য থেকে কঠোর আধ্যাত্মিক সাধনায় নিমগ্ন হয়ে যান। কালক্রমে তিনি মাইজভান্ডার শরীফের তরিকায় মাইজভান্ডারের একজন প্রসিদ্ধ অলি হিসেবে জনখ্যাতি লাভ করেন। তার নুরানি চেহারা, সুমধুর কণ্ঠস্বর এবং সকলের প্রতি অনাবিল ভালোবাসার কারণে সবাই তার প্রতি অনুরাগী হয়ে পড়েন এবং আশিক ভক্ত হয়ে যান। সমাজ সেবায় তার অবদান ছিল অপরিসীম। সমাজ উন্নয়ন, মানব কল্যাণে ছিলেন তিনি নিবেদিত প্রাণ। মসজিদ সংস্কারের জন্য প্রচুর অর্থ প্রদান, এলাকার গরিব দুঃখীদের আর্থিক সাহায্য প্রদানের জন্য এলাকার গণমানুষের কাছে তিনি একজন মহৎ প্রাণের মানুষ হিসেবে সুবিদিত। আল্লাহ তাআলার নির্ধারিত বিধান মোতাবেক 8ই মাঘ 21শে জানুয়ারি 2002 রবিবার রাত 8:25 ইসলামের এই মহা তাপস মহান আল্লাহর সান্নিধ্যে যাত্রা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ এই মহান অলির স্মরণে ওরস শরীফ অনুষ্ঠিত হচ্ছে। আমি আসলে জানতাম না, চলে এসেছি এবং নিজেকে ভাগ্যবান মনে করছি। এই যে এতগুলো গাড়ি এসেছে, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। বাই দ্য ওয়ে, আমি আমার বাড়িতে এসে পৌঁছে গেছি। এসে দেখি যে শীত চলে যাচ্ছে, বসন্তের আগমনে চারপাশে পাতা পড়ে একাকার, কিন্তু আমার দেখতে বেশ ভালো লাগছিল। তো আমি ওকে বলছিলাম যে এটা এখন পরিষ্কার করার দরকার নেই, পাতাগুলো যে পড়ে আছে এটাই দেখতে ভালো লাগছে, এটার মধ্যে হাঁটতে এটার শব্দটা অন্যরকম। যাই হোক, আমি আবার বেরিয়ে পড়ব, যেহেতু এখান থেকে আমার সাথে আরেকজন গাইড যাবে। আমি যেখানে যাচ্ছি সেটা এরিয়াটাতে আমি প্রথম যাচ্ছি। আমার সাথে যিনি যাবেন ওনার জন্য জায়গাগুলো একেবারে পরিচিত। তো আমি এই ক্ষেত্রে একটা জিনিস ভুলে গিয়েছি, যে পরিষ্কার করছে তাকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি প্রতিমধ্যে এসে হঠাৎ মনে পড়লো ওকে ফেলে রেখে এসেছি। তার জন্য খুব আফসোস। ইনশাল্লাহ নেক্সট ডে কোনো এক সময় আবার নিয়ে যাওয়া হবে। অনেক কর্মঠ। ও বলছে এটাই লাস্ট পাতা পড়া, এখন আর পাতা পড়বে না। তো আমি ওয়েট করছিলাম, যিনি আমার সাথে যাবে উনি রেডি হতে গিয়েছেন, আমার প্রতিবেশী। তো ফাইনালি বেরিয়ে পড়বো। ট্যাক্সি দাঁড়ানো আছে, যেহেতু ট্যাক্সি নিয়ে যাবে আমাকে প্রথমে নাজেরহাট থেকে আমি মানিকছড়ির বাস ট্যাক্সি যেটা পাই সেটাতে উঠে যাব। দেখা যাক। আজ এখানে কোনো রান্না বান্না হয়নি, শুধু ঘরদোর পরিষ্কার করে আমি একটু দেখে চলে যাচ্ছি, কারণ আমার সাথে যিনি যাবেন ওনার বাসা এখানে, তো আমার বাড়ির পাশেই, তো ওনাকে এখান থেকে নেওয়ার জন্য এই বেসিক্যালি এখানে আসা। যাই হোক, ফটিকছড়ি নিয়ে আমি একটা কথা বলি।
ফটিকছড়ি হয়ে মানিকছড়ি, তারপর এটা হচ্ছে খাগড়াছড়ি উপজেলা মানিকছড়ি। আমি যাব মং রাজার বাড়ি। সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে আমার ফটিকছড়ির এই রোডের রাস্তাগুলো, আপনার গন্তব্যে যাওয়ার আগেই আপনি তৃপ্ত হবেন, মানে আপনার মন ভরে যাবে। এত সুন্দর রাস্তা, এটা আমার মনে হয়েছে বান্দরবানের রাস্তাকেও অ্যাকসিড করে। অর্থাৎ খাগড়াছড়ির রোডের রাস্তাগুলো চমৎকার। মানে আপনার পুরো জার্নিটা, অনেকে হয়তো ভাবে বেশ লং জার্নিটা আপনার মনেই হবে না। আমি ফাইনালি বাসে যাচ্ছি না, যেহেতু আমার তাড়া থাকে, আমাকে খুব দ্রুত ফিরতে হবে, সেই জন্য আমি ট্যাক্সি নিয়ে নিয়েছি এবং ওনাকে বলেছি যে মানে আমাকে ওই জায়গাটা ঘুরিয়ে তারপর আবার নিয়ে আসবে ফটিকছড়ি। দেখা যাক কতক্ষণ থাকতে পারে। মানিকছড়ি উপজেলার আয়তন 168.35 বর্গ কিলোমিটার। এটা কিন্তু আয়তনের দিক থেকে খাগড়াছড়ি জেলার সবচেয়ে ছোট উপজেলা। এর উত্তরে রয়েছে রামগড় উপজেলা, দক্ষিণ ও পশ্চিমে রয়েছে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা এবং পূর্বে রয়েছে লক্ষ্মীছড়ি উপজেলা। মাঝে মধ্যে আমি মনে করি সবাই যারা জার্নি করতে পছন্দ করেন, সুযোগ পেলে রাস্তা দিয়ে ঘুরে আসুন। বেশি দূর যেতে হবে না, রাস্তাটা ঘুরলেই আপনার মনটা তৃপ্ত হবে। চারপাশের দৃশ্যগুলো অসাধারণ। আরেকটা জিনিস এখানে যে মাটির ঘরের সংখ্যা প্রচুর। মানিকছড়ির ইউনিয়নের নামগুলো অদ্ভুত। এক তো মানিকছড়ি, ঠিক আছে, বাটনাতলি, যোগ্যাছোলা, তিনটহরি। এটা আমার খুব পছন্দের নাম। তিনটহরি এর নামটাই আমার অন্যরকম লাগে। এটা কেন তিনটহরি দেওয়া হলো সেটা অন্য একদিন। সিক্সটি 8% মতো হচ্ছে মুসলিম, বাকিগুলো হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। চলে এসেছি আমার গন্তব্যে, অর্থাৎ আমি এখানে আমতলী মহামণি থেকে আপনি মং রাজার বাড়ি যেতে পারবেন। এই এরিয়াতে প্রধানত মুসলিমের সংখ্যা আছে, আর এছাড়া রয়েছে ত্রিপুরা, চাকমা, মারমা উপজাতির বাস। মুসলিম বাদে এই 3 উপজাতি কিন্তু এখানে বেশ প্রাধান্য বিস্তার করে আছে। আপনি এই জায়গায় অনেকগুলো দর্শনীয় স্থান একদিকে পাবেন: মং রাজবাড়ি, মহামণি টিলা, আন্তর্জাতিক ভাবনা কেন্দ্র, কর্নেল বাগান, সেমুতাং ঘ্যাসফিল্ড। কিন্তু আমি বেসিক্যালি আজকে একটা জায়গা কাভার দেব, দুটো জায়গা কাভার দেওয়ার ইচ্ছা। একটা হচ্ছে ডিসি পার্ক, এটা আশেপাশেই আছে, আর মং রাজবাড়ি। তো পথে পথে জিজ্ঞেস করে যেতে হচ্ছে, যেহেতু নতুন, একবার দেখা হয়ে গেছে, এখন আশা করি সমস্যা হবে না। চলে এলাম মং রাজবাড়িতে। রাজার তো কোনো বংশ তো দেখি নাই। হ্যাঁ, রাজার তো বংশ দেখি, বংশ লাই মারাতে দেখি ভালো। রাজবাড়ির হিসাব করতে যাচ্ছি না এখন, আসলে ভিতরে কি আছে সেটা একটু দেখিনি। আপাতত একটু ঘুরে আগে, তারপর বুঝতে পারবো আসলে রাজবাড়িটা কোথায়। রাজার বাড়ি, হ্যাঁ, রাজার বাড়ির তো আমি পছন্দ নই। রাজার বাড়িতে এসেছি, অথচ রাজপ্রাসাদের কেউ নেই। কি আছে? শুধু বাগান আছে, আছে 2টা সিংহ। কি সিংহ না? হ্যাঁ, ও আচ্ছা, বাঘ। একে বাঘ না সিংহ তো বুঝির। এই আপনাদের বাসা কোথায়? কোন দিকে? এখানে কে থাকে? ভিতরে ঢুকতে পারবো? ভিতরে একটু ঢুকতে পারবো? ঢুকি। আমরা রাজার বাড়ির ভিতরে এসেছি। রাজার বাড়িতে অনেক কেউ নাই। রাজার বাড়িতে কেউ নাই। আপনি আমাদেরকে একটু নিয়ে যেতে পারবেন? জায়গাটা দেখাতে পারবেন? একটু আসেন না। এটা এখানে কি থাকে? ঢুকবো? জুতা খুলে ঢুকবো? ওকে, আইন দিদি। আরে মোবাইলত ছবি তুলুন। আসসালামু আলাইকুম। আমরা একটু দেখতে আসছি আপনাদের এখানে। কি
কিছুটা মর্মাহত হলাম, কারণ রাজার বাড়ি এখন কনস্ট্রাকশনে আছে। যে লিমা আছে, লিমা মার্মা, উনি আমাদেরকে জানালেন যে মানে কনস্ট্রাকশন চলছে, ওখানে যে আপনি মজা পাবেন না, তবে আরেকটা জায়গায় আপনাকে নিয়ে যাব, ওটারই বিকল্প ব্যবস্থা হিসেবে ওনারা যেখানে বসবাস করছেন। তোমার নাম কি? হ্যাঁ, লিপি মার্মা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। স্কুলে স্পোর্টস হয়েছে? স্পোর্টস হয়েছে? কখন হবে? ঠিক আছে, এবার তোমাদের ওই খাবারের জায়গাটা আমাকে দেখাও। এখানে যে বৌদ্ধবিহারটা আছে, ওখানকার যিনি যারা পুরোহিতরা আছেন ওনারা এখানে বসবাস করেন এবং খাবার দাবারের একটা আয়োজন করা হয়। এক এক ঘর থেকে প্রতিদিন ওনাদের জন্য খাবার আনা হয়, সে থালা বাটিগুলো এখানে পরিষ্কার করে রাখা হয়েছে। ওর বাবা এই আশ্রমে অনেক কাজ মানে এই ধরনের খ্যাদ্যমতে থাকেন, তো ও আসতে ওর সাথে ওর ফ্যামিলিরাও এখানে আসে। বেশ চমৎকার একটা এরিয়া জায়গাটা। তো যাই হোক, ও আমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে। এটা দেখাবে এরকম মানুষ পাওয়াটাও কিন্তু লাক আমার মনে হয়, কারণ এখানে অনেকে এখন দেখাতে চায় না। ফাইনালি ওদের যে বৌদ্ধ বিহারটা সেটার ভিতরে আমি ঢুকতে যাচ্ছি, এখানেও ঢুকতে দিয়েছে, এটাই অনেক। লিমা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এসেছি রাজজেতবন বৌদ্ধবিহারে। আমি কিন্তু এই প্রথম এই ধরনের স্থানগুলোতে এসেছি। যাই হোক, আমার জায়গাটা বেশ পছন্দ হয়েছে, সেই জন্য ভাবলাম কিছু শর্ত নিয়ে রাখা যায়। এটা হচ্ছে একটা রান্নাঘর, যেখানে অনেক রান্নাবান্না করা হয় অনেক মানুষজনের, অর্থাৎ ওনাদের যে ধর্মীয় উৎসবগুলো থাকে সেই উৎসবের রান্নাগুলো এখানে করা হয়। ওর বাবা, ওর ফ্যামিলিরাও এখানে অ্যাটেন্ড করে। এই চুলাটা দেখে আমি খুব মুগ্ধ হয়েছি, কারণ আমার মনে হচ্ছে আমার বাড়িতে এরকম একটা চুলা বসালে ভালো হবে। গ্যাসের চাইতে মাটির চুলাতে রান্নাটা আমার বেশ ভালো লাগে। যদিও আমি করি না, মানুষজন করে, কিন্তু আমার ভালোই লাগে। মানে মনে হয় যে মাটির চুলার রান্নাটা খেতেই আনন্দের, সুস্বাদু। কি বলেন? লেমাকে একটা ক্যামেরা দিয়েছিলাম আমাদের শটগুলো নেওয়ার জন্য, কারণ আমাদের শটগুলো নেওয়ার মানুষ পাচ্ছিলাম না। আমরা দুজনে গিয়ে দেখতেছি যে আমাদের কিছু নিতে থাকো। এই চুলাটা আসলে অনেক অনেক সুন্দর হয়েছে। এখানে রান্নাও করে যখন মেলা হয়, কঠিন চিরবদান, তারপরে কি কি মেলা হয়, কঠিন চিরবদান তখন মেলা হয়, তখন এখানে সবাইকে দেই রান্না করে। চলো চলো চলো, তোমার ইয়ে দেখি রাজপ্রসাদ। তখন মেলা হয়, তখন এখানে সবাইকে দেই রান্না করে। ভেরি গুড। চলো চলো চলো, তোমারও ইয়ে দেখি রাজপ্রসাদ। রাজপ্রসাদটা একটু দেখি, কোন দিক দিয়ে যাবো? এটা কি গাছ? এই গাছটা না না না, গোলাপ ফুল না। গোলাপ ফুলের মতো সাদা সাদা করে। হ্যাঁ, ওটা গোলাপ ফুল। হ্যাঁ, কাঠগোলাপ। হ্যাঁ, কাঠগোলাপ। কাঠগোলাপ, আচ্ছা, কাঠগোলাপ। লিমারা এই গেটের ওই পারে থাকে, অর্থাৎ এখানে থাকে। আমার খুব ইচ্ছে ছিল ওদের এরিয়াটা ঘোরার। আমার সবসময় একটা বিষয়ে খুব আগ্রহ ছিল উপজাতিদের সম্পর্কে জানার, তো এই সুযোগটা ছিল, কিন্তু আসলে সময়ের কারণে, স্বল্পতার কারণে আর হয়নি। যেহেতু আমি ডিসি পার্কও একটা ট্যুর দিব, তো ফর দিস রিজন খুব তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। তো এখানে যেটা বেশি ভালো লেগেছে, এই মেয়েটি আসলে এত সহজ সরল,
এটা আমাকে বেশি মুগ্ধ করেছে। মানে সে ভীত হয়নি, সে আমাদের সাথে পুরো কোঅপারেট করেছে। চলে আসছি বিকল্প মং রাজার বাড়িতে, এই তো সামনেই। তো এটা আমাদেরকে ও সাজেস্ট করেছে, যেহেতু ওই যে দেখা যাচ্ছে ওটা কনস্ট্রাকশনে, মেইন এই যে এখানে এটা ওইটা দুটাই হচ্ছে কনস্ট্রাকশনে। এই জায়গাগুলো হচ্ছে মং রাজার বাড়ির আশেপাশের এরিয়াগুলো। এখানে একটা খুব সুন্দর একটা জিনিস আছে, সেটা আপনাদের একটু দেখাতে চাই। সেটা হচ্ছে কালচারাল এরিয়া। এই জায়গাটাতে গান বাজনা শেখানো হয়। মানে পুরো এরিয়াটাতে, মানে পুরো জায়গাটা জুড়ে যাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। এখন এখানে যাই। হ্যালো, আসবো? এই আসো আসো, আসতে বলছে। এটা কি রাজার বাড়ি? ভাই এটা কি রাজার বাড়ি? একটু ভিডিও নিব? একটু দেন না, আমরা অনেক দূর থেকে আসছি। না না, ভিতরে ঢুকবো না, জাস্ট বাইরের এনভায়রনমেন্টটা নিব। বাইরের এনভায়রনমেন্টটা একটু দোলনাতে জড়লাম, দোলনাটা নিব। উনি পারমিশন দিবে না? উনি ভাই একটু পারমিশন দেন না। আচ্ছা, আমি একটা কথা বলেন, এটা কি রেস্টুরেন্টের মতো নাকি এটা ওনাদের নিজস্ব এরিয়া? হ্যাঁ, আপনার কোনো সময় মানে যে কোনো কিছু আয়োজনে বা মিটিং হলে এখানে করে আর কি। এখন কি কেউ আছে? তারা ভিডিও করতে দিবে কি দিবে না কনফিউজড। তা আমরা ওয়েট করছিলাম পারমিশনটা নেওয়ার জন্য। তো অবশেষে দেখা যাক কি হয়, পারমিশন দেয় কিনা। অল্প নিব? না নেই, ও নিতে বলছে। আমি তো কোনো ক্ষতির জন্য না, জাস্ট জায়গাটাকে সেট করার জন্য। এটি মানিকছড়ি উপজেলার একটি দর্শনীয় স্থান, মং রাজার বাড়ি। রাজার সিংহাসন, মূল্যবান অস্ত্রশস্ত্র, প্রত্নতাত্ত্বিক অনেক স্মৃতি বিজড়িত কিন্তু এই রাজবাড়ি, যেগুলোর কনস্ট্রাকশন চলছে, সেগুলোকে আবার রিপেয়ারিং করে সুন্দর করে সাজানো হচ্ছে। সুষ্ঠু সংরক্ষণের অভাবে অনেক কিছু হারিয়ে গেছে, সেটাকে আবার পুনরুদ্ধার করে যতটুকু করা যায় সেগুলোর কনস্ট্রাকশনের কাজ চলছে। মং রাজার উৎপত্তিটা কোথা থেকে আগে বলে রাখি, এখানে ওনাদের বংশধরদের মানে এখন যারা আছে তারা এখানে বসবাস করছে, যেহেতু এটা কনস্ট্রাকশনে আছে, দায়িত্ব মানে ফ্যামিলিগুলো থাকে এখানে। এটা বেসিক্যালি কং জয়ের আমল থেকে এ রাজপরিবারের যাত্রা শুরু। তৎকালীন ব্রিটিশ সরকারের সন্তুষ্টি লাভের পর কংজম ত্রিপুরার রাজকন্যা চন্দ্রাকে বিয়ে করে 500 ত্রিপুরা পরিবার সঙ্গে নিয়ে সীতাকুণ্ড থেকে মানিকছড়িতে এসে বসবাস শুরু করে। ইন্টারেস্টিং। রাজা কংজয় ত্রিপুরা মারা যান 1826 সালে। কংজয় ত্রিপুরার ছেলে কিউজয় সেন 1826 সালে শূন্য রাজ সিংহাসন পূরণের জন্য মাত্র 7 বছর বয়সে পিতার স্থলাভিষিক্ত হন। যেহেতু বয়স কম, চাচার গাইডেন্সে থেকে তিনি রাজ্য পরিচালনা করেন। তখন ব্রিটিশ আমলে কিউজয়ের কাজের প্রতি সন্তুষ্ট হয়ে ইংরেজ সরকার তাকে মং সার্কেলের প্রধান নিযুক্ত করেন। এই কিউজয় সেনই প্রথম মং সার্কেল চিফ এবং এই মানিকছড়ি রাজবাড়ির প্রতিষ্ঠাতা। এরপর ওনাদের এই বংশের পর্যায়ক্রমে বর্তমান পর্যন্ত অনেক সার্কেলের প্রধান নিযুক্ত হন। আমি এই বাড়িটাতে এসে একটু মুগ্ধ হয়েছি কেন, কারণ চারপাশে যে এনভায়রনমেন্টগুলো সেগুলো আমাদের মানে আমাদের কালচারকে তেমন একটা শো করে না, এবং এত সুন্দর লেগেছে চারপাশ, এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তৈরি করেছে এবং প্রতিটা জিনিসকে এত গুছানো এখানে, এটা দেখতেই বেশ ভালো লাগছিল সব মিলে। দেখা যাবে না, আমার ব্লগের নাম বলে দিচ্ছি, বাংলাদেশের লাইফস্টাইল ব্লগ। তুমি আমার নাম্বার নিয়ে নেবা, ঠিক আছে? সবাইকে শেয়ার করবা। আমি অবশ্য এই যেমন এই ডাইনিং এরিয়াটা রেখেছে ওরা একেবারে ওপেন স্পেসে, ডাইনিং লিভিং সব রেখেছে। এদের কিন্তু আবার একটা ভিতরের অর্থাৎ বেডরুম এবং ভিতরে কিছু ঘরও আছে, অর্থাৎ পুরো এরিয়া জুড়ে প্রত্যেকটা পার্ট রুম করেছে। এটা কিন্তু মং রাজার বাড়ির বিকল্প আবাসন। যাই হোক, আমি একটু ছবি টবি তুলি, আপনারা একটু দেখুন যে আসলে জায়গাটি কেমন।
যেহেতু এখানে ওনারা বসেন, এখানে যে অ্যারেঞ্জমেন্টগুলো দেখেছি সেগুলো ওনাদের কালচারকেই শো করে। আচ্ছা তো আমি ওই লিমা থেকে সব জানছিলাম। তো বেশ এখানে আসলে মানুষজন কেউ নাই, ওরা সবাই বাইরে। তো এখানে মানে কেয়ারটেকার যারা আছেন তারাই দেখাশোনা করছেন। তো আশেপাশে এমন করে রেখেছে ঘরগুলো যে আপনার দেখতেই ভালো। এখানে সব ইনস্ট্রুমেন্টাল জিনিস, অর্থাৎ মিউজিক ইনস্ট্রুমেন্টাল জিনিস এখান নিয়ে, ওই যে বলেছিলাম শুরুতে একটা কালচারাল এরিয়া আছে, সেখানে গান বাজনা শেখানো হয়, এখানেও শেখানো হয়। এখানে ভিতরে ঢোকার পারমিশন নেই, তাই বাইরে থেকে আমি যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। এখানে ওনাদের আবাসিক এরিয়া, সেটা সেই জন্য আর এটাকে টাচ করা গেল না। তো বেশ ভালো লেগেছে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এখানে যারা আছে তারা খুব আন্তরিক ছিল। আমি প্রথমে ভয় পেয়েছিলাম যে আমাকে ঢুকতে দেবে কিনা বা কথা বলতে দেবে কিনা। যেমন এ প্রথমে কিন্তু একটু ইতস্তত করছিল। এটা নাকি লিমার ফ্রেন্ড। এরিয়াটাও অনেক সুন্দর, অর্থাৎ এই রুমটা, এটা হচ্ছে জাস্ট একটা ফ্যামিলি লিভিং রুম। চমৎকার। আমার তো নিজের বাড়িকে নিয়ে এভাবে একটা চিন্তা ভাবনা করছি। তারপর যেমন রান্নাঘর, আমি আজকে শুধু মাটির চুলাই দেখছি। আপনাদের একটা কথা শুরুতেই বলেছিলাম, ফটিকছড়ি এরিয়াতে মাটির ঘর, মাটির জিনিসের বেশি বাহুল্য। তো এখানে রান্নাবান্না করার জন্য মাটির চুলা, পেছনেও বেশ স্পেশাস স্পেস। আবার যে ওদের যে বাথরুমটা সেটাও মোটামুটি মানে স্টাইলিশ। তো সব মিলে নট ব্যাড। আবাসনটা বিকল্প হলেও খারাপ না। এরা নাকি ফ্রেন্ড, পরে জানালো যে ওরা দুইজনে ফ্রেন্ড। তো ওদের সাথে আলাপ করে আমার বেশ ভালো লেগেছে। আমার সাথে যিনি আছেন উনি অবশ্য কখনো আসেননি, কিন্তু উনি এরিয়াটা চেনেন। উনি আগে আমাদের এরিয়ার এক্স মেম্বার ছিলেন। তো আমি সেই জন্য ওনাকে সাথে নিয়ে এসেছি। একেবারে একা আসাটা ঠিক হবে না, কারণ মোবাইল নাম্বার নেওয়া যাবে? আমার মায়ের মোবাইল আছে, আমার নাই। আচ্ছা, মারটা দিবা আর কি। ঠিক আছে, আমরা এখন রাজার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। তোমার নামটা আরেকবার বলো। লিপি বার্মা। লিপি বার্মা। তারপর আরেকটা কি? হ্যাঁ, আরেকজনের নাম কি ছিল? চুয়াপু মার্মা। চুয়াপু মার্মা। ওই যে কালচারাল এরিয়ার কথা বলেছিলাম, দেখেন ভেতরে কত বড় একটা ঘর। এখানে গান বাজনা শেখানো হয়। খারাপ না, সুন্দর একটা সিস্টেম। অর্থাৎ পুরো রাজবাড়ি জুড়ে বিভিন্ন আয়োজন ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর আরও আছে, আরও কিছু কিছু জায়গায় আছে যে ওদের মানে বিভিন্ন প্রশাসনের জায়গাগুলোকেও কিন্তু এখানে সেট করে রেখেছে। তো সব মিলে চমৎকার একটা আবহ তৈরি করে রেখেছে মংরাজার বাড়ি। ইনশাল্লাহ পরে আবার কনস্ট্রাকশন কমপ্লিট হলে আমার ইচ্ছা আছে ওদের সেই রাজার বাড়ি পুনরুদ্ধার করে কতটা কমপ্লিট হলো সেটা দেখার। ড্রাইভার সাহেব বলেছিলেন কতক্ষণ লাগবে, 1 ঘন্টা। আমরা কিন্তু 1 ঘন্টা ওভার করে ফেলেছি। তো উনি এখনও কিছু বলেননি, যেহেতু উনি ফিরতি ভাড়া নিয়ে যাবেন। তো দিদি উঠে গেছেন। এখন আমরা যাচ্ছি ডিসি পার্কের উদ্দেশ্যে। ডিসি পার্কে যাওয়ার আগে আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ অলরেডি প্রচণ্ড ক্ষুধার্ত। একটা জিনিস ভুল হয়ে গেছে, আসলে লিমার সাথে এতক্ষণ পর্যন্ত ঘোরাফেরা হলো, ওকে কিছু খাওয়ানো গেল না বা কিছু দিয়ে আসা উচিত ছিল, এটা আমার পরে মনে পড়েছে। তো ওর সাথে হয়তো কোনো একদিন আবার দেখা হবে ইনশাল্লাহ, তখন তার সাথে সেই এই ইচ্ছাটাকে পূরণ করে নেওয়া যাবে। আই এম সরি লিমা। আমরা একটা খাবারের দোকান খুঁজছিলাম যেখানে একদম রাস্তার পাশে হলে বেটার হয়। তো ট্যাক্সি ভাই একটা জায়গায় নিয়ে গেলেন। তো এটা বেশ খোলামেলা, এই যে একদম রাস্তার পাশে। এটা আমার বেশ ভালো লাগছিল। অপোজিটে কিন্তু একটা স্কুল আছে। তো আমরা বসেছি খাবার নিয়ে। আমি বাসা থেকে খাবার নিয়ে এসেছিলাম আমার জন্য, এরপর ওনারা যা খায়। তো ফাইনালি খাবার নিয়ে বসেছি, রং চা আমি, ওনারা চা খাচ্ছে। তো এই পাশে একজন রাজনৈতিক একজন পার্সন বসেছিলেন।
তো উনি আমাদের দেখছিলেন, প্রথমে কিছু বলেননি, বেশ পরে উনি আমাদের সাথে আলাপ জুড়ে দিয়েছিলেন। আপনার এখান থেকে খেয়ে দিয়ে তারপর যাবো গিয়ে কেমন মাছ টাছ দিয়ে হাই ফেলি। রানীহার কি রানীনিহার দেবী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ও এটা কি 3 টহরি বলে? হোটেলের নাম হচ্ছে কাঠগোলাপ। আপনারা আসতে পারেন, ওনার আন্তরিক আর রাস্তার পাশে তো জিনিসটা খুব ভালো লাগতেছে আমার। খাবারের মানও, খাবার কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, খাবার ভালো লাগছে, আপনার ভালো লাগছে? ওকে, এখানে খুব সুন্দর সুন্দর খাবার আছে, আবার ওদের লাঞ্চের ব্যবস্থা আছে। আমরা লাঞ্চ আসলে তখন আপনার বাবারাই চিনবেন। আমার ভাইও মন্ত্রণালয়ে চাকরি করতেছে ঢাকায় একটা ভাই। আচ্ছা, ছেলেও আছে কাশিমপুর কারাগারে। আচ্ছা, আপনার নাম হচ্ছে শিউলি মেম্বার, আর এটা হচ্ছে কোথায়? গচ্চাবিল। ওকে ওকে, আমি এটা মাথায় রাখবো। ঠিক আছে, আজকে আর কথা বলতে পারতেছি না কারণ দেরি হয়ে গেছে অলরেডি। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। অনেক নাম্বার গনি রাখুন দাদা, আমরা ভাত খাইতে সময়। আমরা এখন ডিসি পার্কের উদ্দেশ্যে যাচ্ছি। এটা রাস্তাটা ওখানকার ওনারাই বুঝিয়ে দিয়েছেন ড্রাইভার সাহেবকে, তো এটা আমাদের জন্য আর একটু ইজি হয়ে গেছে। ফাইনালি চলে এসেছে ডিসি পার্কে। ডিসি পার্কে কিন্তু চলে আসার পর মনে হয়েছে একটু রিস্কই নিয়েছিলাম আমি। কেন রিস্ক নিয়েছিলাম আসছে পরের পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ব্লগের সাথেই থাকুন, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।